ओम नमो श्री ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। এসো মানুষ হও। স্বামীজি বিভিন্ন জায়গা দেশ বিদেশে গিয়েছেন ভারতের উন্নতির জন্য। তিনি যেখানে যা কিছু ভালো দিকটি দেখতে পেয়েছেন সেটি তিনি চিঠির মাধ্যমে দেশবাসীকে জানিয়েছেন। জাপানিদের কাছে গিয়েছেন তিনি, তো সেখানকার যে প্রযুক্তি, চীনের যে প্রযুক্তি, যে নিয়ম শৃঙ্খলা, সংঘবদ্ধ হয়ে একসঙ্গে কাজ করা, এগুলি স্বামীজিকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। তো তাই নিয়ে তিনি চিঠি লিখছেন, সেটি তার উপরে এসো মানুষ হয় বইটির সংকলক স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ। তো কিছু অংশ আমরা পড়বো এবং আমরা নিজেদের মতো করে আলোচনা করার চেষ্টা করব। স্বামীজি বলছেন, জাপানিদের সম্বন্ধে আমার মনে কত ভাব উঠেছে তা একটা সংক্ষিপ্ত চিঠির মধ্যে প্রকাশ করে বলতে পারি না। তবে এইটুকু বলতে পারি যে আমাদের দেশে যুবকরা দলে দলে প্রতি বছর চীনে ও জাপানে যাক। জাপানিদের কাছে ভারত এখনো সর্বপ্রকার উচ্চ ও মহৎ পদার্থের স্বপ্ন রাজ্য। আর তোমরা কি করছো? সারা জীবন কেবল বাজে বকছো। এসো এদের দেখে যাও, তারপর যাও গিয়ে লজ্জায় মুখ লুকাওগে। ভারতের যেন জরাজীর্ণ অবস্থা হয়ে ভীমরতি ধরেছে। তোমরা দেশ ছেড়ে বাইরে গেলে তোমাদের জাত যায়। এই হাজার হাজার বছরে ক্রমবর্ধমান জমাট কুসংস্কারের বোঝা ঘাড়ে নিয়ে তোমরা বসে আছো। হাজার হাজার বছর ধরে খাদ্যের শুদ্ধতা বিচার করে শক্তি ক্ষয় করছো। পৌরোহিত্য রূপ আহম্মুখীর গভীর ঘূর্ণপাতিক ঘুরপাক খাচ্ছ। শত শত যুগের অবিরাম সামাজিক অত্যাচারে তোমাদের সব মনুষ্যত্বটা একেবারে নষ্ট হয়ে গেছে। তোমরা কি বলো দেখি? আর তোমরা এখন করছো বাকি আহম্মক। তোমরা বই হাতে করে সমুদ্রের ধারে পায়চারি করছো। ইউরোপীয় মস্তিষ্ক প্রসূত কোন তত্ত্বের এক কণা মাত্র তাও খাঁটি জিনিস নয়। সেই চিন্তার বদহজম খানিকটা ক্রমাগত আওড়াচ্ছে। আর তোমাদের প্রাণ মন সেই 30 টাকার কেরানিগিরির দিকে পড়ে রয়েছে। না হয় খুব জোর একটা দুষ্ট উকিল হওয়ার মতলব করছে। এটাই ভারতীয় যুবকদের সর্বোচ্চ আকাঙ্ক্ষা। আবার প্রত্যেক ছাত্রের আশেপাশে এক পাল ছেলে, তার বংশধরগণ বাবা খাওয়ার দাও করে উচ্চ চিৎকার তুলছে। বলি, সমুদ্রে কি জলের অভাব হয়েছে যে তোমাদের বই, গাউন, বিশ্ববিদ্যালয়ের ডিপ্লোমা প্রভৃতি সমেত তোমাদের ডুবিয়ে ফেলতে পারে না? এসো মানুষ হও। প্রথমে দুষ্ট পুরুষগুলোকে দূর করে দাও, কারণ এই মস্তিষ্কহীন লোকগুলো কখনো শুধরবে না, তাদের হৃদয়ে কখনো পোশাক হবে না। শত শত শতাব্দীর কুসংস্কার অত্যাচারের ফলে তাদের উদ্ভব। আগে তাদের নির্মূল করো। এসো মানুষ হও। নিজেদের সংকীর্ণ গর্ত থেকে বেরিয়ে এসে বাইরের দিকে দেখো সব জাতি কেমন উন্নতির পথে চলছে। তোমরা কি মানুষকে ভালোবাসো? তোমরা কি দেশকে ভালোবাসো? তাহলে এসো আমরা ভালো হওয়ার জন্য, উন্নত হওয়ার জন্য প্রাণপণে চেষ্টা করি। পেছনে চেও না। অতি প্রিয় আত্মীয় স্বজন কাঁদুক, পেছনে চেও না, সামনে গিয়ে যাও। ভারত মাতা অন্তত সহস্র যুবক বলি চান। মনে রেখো, মানুষ চাই, পশু নয়। প্রভু তোমাদের এই বাঁধা ধরা সভ্যতা ভাঙবার জন্য ইংরেজ গভর্নমেন্টকে প্রেরণ করেছেন। আর মাদ্রাজের লোকই ইংরেজদের ভারতে বসবার প্রধান সহায়ক হয়।
এখন জিজ্ঞাসা করি, সমাজের এই নূতন অবস্থা আনবার জন্য সর্বান্তকরণে প্রাণপণ যত্ন করবে? মাদ্রাজে এমন কতগুলি নিঃস্বার্থ যুবক দিতে কি প্রস্তুত, যাদের দরিদ্রের প্রতি সহানুভূতি সম্পন্ন হবে, তাদের ক্ষুধার্ত মুখে অন্ন দান করবে, সর্বসাধারণের মধ্যে শিক্ষা বিস্তার করবে, আর তোমাদের পূর্বপুরুষগণের অত্যাচারে যারা পশু পদবীতে উপনীত হয়েছে তাদের মানুষ করবার জন্য আমরণ চেষ্টা করবে। সর্বদা মনে রাখবে, নাম যশ আমাদের উদ্দেশ্য নয়, ধীর নিস্তব্ধ অথচ দৃঢ়ভাবে কাজ করবে। খবর কাগজে হুজুগ করবার জন্য নয়, সর্বদা মনে রাখবে, নাম যশ আমাদের উদ্দেশ্য নয়। এই অংশের উপরে আমাদের আলোচনা। স্বামীজি বলছেন, জাপানিদের সম্বন্ধে আমার মনে কত ভাব উঠছে তা একটা সংক্ষিপ্ত চিঠির মধ্যে প্রকাশ করে বলতে পারি। অনেক কিছু স্বামীজি অনুভব করছেন, ছোট চিঠির মধ্যে এত সব কথা প্রকাশ করা খুব কষ্টের। তবে এইটুকু বলতে পারি যে আমাদের দেশের যুবকরা দলে দলে প্রতি বছর চীনে ও জাপানে যান। স্বামীজি যুবকদের দলে দলে চীন জাপান যেতে বলছেন কেন? উদ্দেশ্য একটাই, সেখানকার উন্নত প্রযুক্তি যদি এই ভারতীয় যুব সমাজ শিখতে পারে এবং সেটিকে এই ভারতের মধ্যে নিয়ে আসতে পারে, তবে তাদের ব্যক্তিগত জীবনে, তাদের অর্থনৈতিক জীবনের যেমন উন্নতি হবে, তেমনি ভারতেরও সার্বিক উন্নয়ন ঘটবে। কিভাবে তা সম্ভব? আমাদের দেশ থেকে পণ্যদ্রব্য বিদেশে যাচ্ছে, আর সেখানের উন্নত প্রযুক্তির মাধ্যমে সেই সব পণ্যদ্রব্যগুলি আমাদের দেশে আবার প্রসেসিং হয়ে নূতন রূপ নিয়ে ফিরে আসছে। আমরা যদি বিদেশের সেই প্রযুক্তিগুলিকে শিখতে পারতাম, তাহলে আমরা এই ভারত মাতার বুকেই উন্নত প্রযুক্তিগুলিকে কাজে লাগিয়ে ভারতীয় পণ্য সামগ্রীকে নূতন রূপ দিয়ে এই ভারতে তো বটেই, তা বিদেশেও রপ্তানি করতে পারতাম। তবে সময়ের সঙ্গে সঙ্গে স্বামীজির সেই স্বপ্ন সফল হচ্ছে। বিদেশি প্রযুক্তি ভারতে আসছে, ভারত মাতার কৃতি সন্তানেরাও নূতন নূতন এই প্রযুক্তির যন্ত্রগুলি তৈরি করছেন। এর ফলে ভারতের সমৃদ্ধি ঘটছে। তাদের যে নিয়মানুবর্তিতা, সংঘবদ্ধ হয়ে কাজ করার ক্ষমতা, সেটি যদি আমাদের কর্মজীবনে, সমাজ জীবনে নিয়ে আসতে পারি, তাহলে আমরা এই নীতি নিয়মের মধ্যে চলতে চলতে আমাদের মধ্যে যে অসীম গুণাবলী আছে সেটি আরো সমৃদ্ধি লাভ করবে। সেই কারণেই স্বামীজি এখানকার যুব সমাজকে চীন ও জাপানে যেতে বলছেন। স্বামীজি বলছেন, জাপানিদের কাছে ভারত এখন সর্বপ্রকার উচ্চ ও মহৎ পদার্থের স্বপ্ন রাজ্য। কারণ জাপানিরা জানেন ভারত ধর্মহীন, নৈতিক মূল্যবোধের মতো মহৎ গুণগুলি ভারত সর্বতোভাবে পালন করে। আদর্শ হলো আমাদের জাতীয় জীবনের মেরুদণ্ড, এটি হলো আমাদের নিজস্বতা, এটি হলো যথার্থ মহান মানব হওয়ার একমাত্র চাবিকাঠি। বিদেশিরা এটি জানেন, কিন্তু আমরা কি করছি? তাই স্বামীজি বলছেন, তোমরা কি করছো? সারা জীবন কেবল বাজে বকছো। একদিকে আমাদের মধ্যে এত মহান গুণ আছে, আমাদের মধ্যে এত মহান গুণ থাকা সত্ত্বেও আমরা কি করছি? ঈর্ষাপরায়ণ, পরনিন্দা, পরচর্চা, এগুলো নিয়ে আমরা দিন কাটিয়ে যাচ্ছি। তাই আমাদের মনের উত্থান হচ্ছে না, তাই আমাদের সমাজ জীবন উত্থান হচ্ছে না,
ভবিষ্যৎ প্রজন্মের উন্নতি হচ্ছে না। আমরা বড় বড় স্বপ্ন দেখি, কিন্তু সেই স্বপ্নগুলিকে বাস্তবে রূপায়ণ করবার জন্য যা করণীয় সেগুলো কিন্তু আমরা করি না। সেই কারণে আমাদের কাছে স্বপ্ন স্বপ্নই থেকে যায়। স্বামীজি বলছেন, এসো এদের দেখে যাও, তারপর যাও গিয়ে লজ্জায় মুখ লুকাও। স্বামীজি আমাদের ধিক্কার দিচ্ছেন কেন? স্বামীজি ধিক্কার দিচ্ছেন আমাদের বিবেক শক্তি জাগরণ ঘটানোর জন্য। বিবেকের জাগরণ ঘটানোর জন্য তিনি আমাদের ধিক্কার দিচ্ছেন। বলছেন ভারতের যেন জরাজীর্ণ অবস্থা হয়ে ভীমরতি ধরেছে। আসলে দীর্ঘদিন বিদেশি শাসনের মধ্যে থেকে পুরো সমাজের দ্বারা অত্যাচারিত হতে হতে ভারতের জনসমাজের জরাজীর্ণ অবস্থা। তাই মস্তিষ্ক ঠিক মতো জ্ঞানালোক দ্বারা পুষ্ট হয়নি, তাই আমাদের ভীমরতি। পরানুকরণের মধ্যে আমরা আমাদের জাতীয় জীবনকে, আমাদের নিজস্বতাকে তছনছ করে ফেলেছি। খুব সুন্দর একটি স্টোরি আছে। এক পাল মেষ যাচ্ছিল, তাদের মধ্যে একটি মেষ রাস্তার উপর পড়ে থাকা একটা দড়িকে সাপ ভেবে তেড়িং করে লাফ দিল। তাকে দেখে আরেকটি মেষ লাফ দিল। এইভাবে একটির পর একটি মেষ লাফ দিতে শুরু করেছে। মেষ পালক ভালো, ব্যাপারটা কি? দেখলো ভালো করে যে রাস্তার উপর একটা দড়ি পড়ে আছে, এবং তাকে দেখে বিনা বিচারে সবাই ভাবছে বুঝি সাপ, এই কারণে সব কি আছে না আছে সব আগেরটা লাভ দিচ্ছে, সেটা আমাকে লাভ দিতে। আমাদের অবস্থাও ঠিক এই। আমাদের অবস্থা ওই নির্বুদ্ধি সম্পন্ন মেষগুলোর মতো। কেউ কিছু বললে, কেউ কিছু করলে বিনা বিচারে বিনা প্রতিবাদে সেগুলোকে গ্রহণ করি। নিজের বুদ্ধিকে আমরা খাটাই না। সে কারণে ব্যক্তিগত জীবনে আমাদের দুর্দশা আমাদের সমাজ জীবন। স্বামীজি বলছেন, তোমরা দেশ ছেড়ে বাইরে যেতে গেল হলে তোমাদের জাহাজ চায়। এই হাজার হাজার বছরের ক্রমবর্ধমান জমাট বাঁধা কুসংস্কারের বোঝা ঘাড়ে নিয়ে বসে আছো তোমরা। হাজার হাজার বছর ধরে খাদ্যের শুদ্ধ অশুদ্ধতার বিচার করে শক্তি ক্ষয় করছো তোমরা। পৌরোহিত্য রূপ আহম্মকির গভীর ঘূর্ণপাতে ঘুরপাক খাচ্ছ তোমরা। আমাদের মধ্যে যে জাত যাওয়া, জাতিতে ছোট বড় এই যে ভেদাভেদ কে তৈরি করেছে? পুরোহিত সমাজ। আমাদের ছুদমার্গী কে তৈরি করেছে? পুরোহিত সমাজ। পুরোহিত সমাজ আর আমাদের অজ্ঞান, আমাদের কুসংস্কার, আমাদের খাদ্যের সূচি অসুচিতা এই ভেদাভেদ তৈরি করেছে। যুগের পর যুগ পুরোহিত সমাজ তার নিজের গড়া রীতি নিয়মের মাধ্যমে আমাদেরকে জর্জরিত করছে। সেটি এখন আমাদের জিনের মধ্যে প্রবেশ করেছে। এর ফলে আমাদের পারিবারিক জীবন, আমাদের জাতীয় সংস্কার, আমাদের জাতীয় জীবন, আমাদের সমাজ জীবন সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে গেছে। ঢুকে গেছে জাতি আমাদের রান্নাঘরের মধ্যে। উচ্চ চিন্তা ছেড়ে এখন আমরা এই কুসংস্কারগুলিকে নিয়েই জীবন কাটাচ্ছি আরামে। আমাদের ধর্মের পরিভাষা পরিবর্তন হয়ে গেছে। এইরকম কুসংস্কারগুলিকেই ধর্মের দোহাই দিয়ে আমরা চালাচ্ছি। স্বামীজি বলছেন, শত শত যুগের অবিরাম সামাজিক অত্যাচারে তোমাদের সব মনুষ্যত্বটা একেবারে নষ্ট হয়ে গেছে। আসলে একদিকে বিদেশি শাসন, অপরদিকে পুরোহিত সমাজ আমাদের উপর সম্মোহনী ক্রিয়া চালাচ্ছে। তাই আমরা স্বাধীন চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলেছি, বিবেক বোধ হারিয়ে ফেলেছি, মনুষ্যত্ব হারিয়ে ফেলেছি। তাই তো স্বামীজি বলছেন, তোমরা কি বলো দেখি, আর তোমরা এখন করছো বা কি? আহম্মক, তোমরা বই হাতে করে সমুদ্রের ধারে পায়চারি করছো। ইউরোপীয় মস্তিষ্ক প্রসূত কোন তত্ত্বের
এক কণা মাত্র তাও খাঁটি জিনিস নয়, সেই চিন্তার বদহজম খানিকটা ক্রমাগত আওড়াচ্ছে। আর তোমাদের প্রাণ মন সেই 30 টাকার কেরানিগিরির দিকে পড়ে আছে, না হয় খুব জোর একটা দুষ্ট উকিল হওয়ার মতলব করছে। এটাই ভারতীয় যুব সমাজের সর্বোচ্চ আকাঙ্ক্ষা। আসলে বিদেশিরা কায়দা করে যে শিক্ষা প্রচার করেছে তা হলো কেরানি গড়ে তোলার শিক্ষা। কারণ ভারতকে শাসন করবার প্রয়োজনে, ভারতকে শোষণ করবার প্রয়োজনে নীতিভ্রষ্ট, আদর্শভ্রষ্ট সাধারণ মানের কিছু কর্মী সৃষ্টি করা তাদের উদ্দেশ্য, যার দ্বারা বিদেশিরা তাদের ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করতে পারবে। আদর্শভ্রষ্ট আইনজীবী, আদর্শভ্রষ্ট পুলিশ কর্মী, আদর্শভ্রষ্ট প্রশাসন বিভাগ তাদের প্রয়োজন ছিল নিজস্ব ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য। আমরা বর্তমান সমাজে যে ভ্রষ্টাচার দেখতে পাচ্ছি, সামাজিক অবনমন দেখতে পাচ্ছি, যে অনৈতিকতা দেখতে পাচ্ছি, সেগুলোর পেছনে কিন্তু কিছু অবিবেকী স্বার্থপর মানুষের হস্তক্ষেপ আছে। তারা তাদের ব্যক্তিগত সুখের জন্য বিদেশিদের মতো তারা কি করছে, ভারতকে তথা ভারতের সমাজ ব্যবস্থাকে, ভারতের নৈতিক আদর্শকে এই ভারত মাতার বুকে বসবাস করেই তারা নিজের দেশেরই ক্ষতি করছে। তারা দেশের আদর্শকে ধুলায় লুণ্ঠিত করছে। তারা আমাদের জাতীয় জীবনের আদর্শকে ভুলে গেছে। আমাদের জাতীয় আদর্শ কি? আমাদের এই জাতীয় জীবন সত্যের উপর প্রতিষ্ঠিত, আমাদের জাতীয় সংস্কৃতি সত্যের উপর প্রতিষ্ঠিত। আমাদের পূর্বপুরুষরা ছিলেন ঋষি, আমরা ঋষির বংশধর। ভারত ধর্মভূমি, ঋষিরা এই ভারত মাতার বুকে যে অসীম জ্ঞানের সাগর লুকিয়ে আছে তার সন্ধান আমাদের দিয়ে গেছেন। আমাদের ঋষিরা আমাদের অন্তঃস্থলে যে অসীম জ্ঞানের খনি লুকিয়ে আছে, অসীম শক্তির খনি লুকিয়ে আছে, তার সন্ধান দিয়ে গেছেন। তাই আমাদের পরানুকরণ, পরের মুখ চেয়ে থাকা, এটার কোনো প্রয়োজন নেই। কারণ পরানুকরণের মাধ্যমে আমরা যে জ্ঞান পাই তা সীমিত, তা আমাদের নিজস্বতাকে ভুলিয়ে দেয়। তাই স্বামীজি বলছেন, জাপান যেভাবে নিজস্ব সংস্কৃতি ত্যাগ না করে পশ্চিমাদের ভালো জিনিসগুলা আত্মসাৎ করেছে, তার প্রতি তিনি বিশেষভাবে কৃতজ্ঞ ছিলেন। তিনি চেয়েছিলেন ভারতীয় শিক্ষিত পুরুষরা এইরকম কিছু করুক। তিনি বলছেন, আমার মতে আমাদের সকল ধনী ও শিক্ষিত ব্যক্তিরা যদি একবার জাপান দেখে যান, তাহলে তাদের চোখ খুলে যাবে। সেখানে জাপানে আপনি জ্ঞানের একটি চমৎকার আত্মীকরণ দেখতে পাবেন, তার বদহজম নয়। যেমনটি আমরা এখানে পেয়েছি। আমরা কি করছি? ইউরোপীয়দের কাছ থেকে যা কিছু আমরা পাচ্ছি সেগুলোকে আমরা অনুকরণ করার চেষ্টা করছি। কিন্তু জাপানিরা ইউরোপীয় ভালো দিকগুলো নিয়েছেন, কিন্তু তারা জাপানি থেকে গেছেন, ইউরোপীয় হননি। কিন্তু আমাদের মধ্যে কি হয়েছে? পশ্চিমা হাওয়া, ভয়ানক উন্মাদনা। পশ্চিমা হাওয়ার উন্মাদনা মহামারীর মতো ছড়ে পড়ছে। বিদেশি শাসনের প্রভাবে আমাদের কি দুর্দশা হয়েছে সেটিকে তিনি ব্যঙ্গ করে বলছেন। আবার প্রত্যেক ছাত্রের আশেপাশে এক পাল ছেলে, তার বংশধরগণ বাবা খাবার দাও করে উচ্চ চিৎকার তুলছে। অর্থাৎ নিজে স্বাবলম্বী না হয়ে সংসার জীবনের চরম বিপর্যয়কে ঘাড়ে চাপাচ্ছে। তাই স্বামীজি তাদের ধিক্কার দিয়ে বলছেন, বলি সমুদ্রে কি জলের অভাব হয়েছে? তাদের বই,
গাউন, বিশ্ববিদ্যালয়ের ডিপ্লোমা প্রভৃতি সময় তাদের ডুবিয়ে ফেলতে পারে না। স্বামীজি এগুলো বলছেন কেন? বলছেন এই কারণে যে প্রত্যেকটি জাতীয় জীবনের একটি নির্দিষ্ট সুর আছে, সেই সুরটিকে ধরেই তাকে চলতে হবে। ভারতের জাতীয় জীবনের সুর হলো ধর্ম। ভারত হচ্ছে ধর্মভিত্তিক দেশ, ধর্মের উপর ভিত্তি করে ভারতের সমস্ত কিছু। আমাদের যে জাতীয় জীবনের, আমাদের যে জাতীয় সংস্কৃতি, আমাদের যে বৈদিক পরম্পরা, সেখানে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এই চতুরাশ্রমের কথা আছে। যুগ প্রয়োজনে এখন আমাদের সেই বিদেশি শিক্ষার সঙ্গে আমাদের জাতীয় সংস্কৃতির সংমিশ্রণ ঘটাতে হবে, তবেই ভারত হবে উন্নত ভারত। অতীতে গুরুকুলের মধ্যে যে ব্রহ্মচর্য জীবনের যে নীতি আদর্শ শিক্ষা, সেটি যদি আমরা ঠিকমতো আত্মীকরণ করতে না পারি, তাহলে গার্হস্থ্য জীবনে তার প্রভাব আমরা দেখতে পাবো। অর্থাৎ গার্হস্থ্য জীবন তখন বিষম হয়ে উঠবে। সামাজিক ঘাত প্রতিঘাত আমাদের ব্যক্তিগত জীবনকে বিধ্বস্ত করে তুলবে। সেই কারণেই ব্রহ্মচর্য বর্তমানে ছাত্র জীবন সেই অতীত নীতি আদর্শে যেমন পরিপূর্ণ হয়, নতুন আমাদের ছাত্র সমাজের শিক্ষা ব্যবস্থার মধ্যে এই বৈদিক যে অনুশাসন, সেগুলি যেন আসে। রীতি নিয়মের মধ্যে যদি আমরা জীবন কাটাই, সঙ্গে সঙ্গে অর্থকরী বিদ্যা থাকবে, তাহলে আরো আমরা সব দিক থেকে উন্নত হয়ে পড়ব। আমরা গুরুস্থানীয় ব্যক্তিদের কাছে যে শিক্ষাগুলি পাই, সেগুলি এই পুঁথিগত বিদ্যার সঙ্গে সঙ্গে আমাদের ব্যক্তিগত জীবনে যদি আমরা নিয়ে আসি, তাহলে আমরা আরো সুন্দরভাবে এই সমাজ জীবনকে গড়ে তুলতে পারব, সুস্থভাবে বেঁচে থাকতে পারব। স্বামীজি তাই বলছেন, জাপানিরা ইউরোপীয়দের কাছ থেকে সবকিছু নিয়েছে, কিন্তু তারা এখনো জাপানি রয়ে গেছে, ইউরোপীয় হয়ে যায়নি। আমরাও যেন ঠিক জাপানিদের মতো বিদেশিদের কাছ থেকে যেটি ভালো জিনিস পাওয়া যায়, সমস্ত কিছু আমরা গ্রহণ করব, কিন্তু আমরা কখনোই অনুকরণ করব না। সেই জন্য স্বামীজি বলছেন কি, জাপানি রয়ে গেছে, তারা ইউরোপীয় হয়নি। যদিও তারা ইউরোপীয় সভ্যতাকে তাদের সংস্কৃত উন্নতির জন্য, জাপানি সভ্যতার উন্নতির জন্য তারা গ্রহণ করেছে ইউরোপীয় প্রযুক্তি, ইউরোপীয়দের ভালো গুণ, কিন্তু তারা জাপানি থেকেই সেটি করেছে। আমরা ভারতবাসীরা, আমরা যেন আমাদের নিজস্বতাকে না ভুলে যাই। কবি মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে তিনি বিদেশে গেছেন, বিদেশি ভাষায় লেখালেখি করছেন, ইংরেজিতে তিনি বড় কবি হবেন, কিন্তু সেখানকার কবিদের কাছে তিনি নিজের জায়গা তৈরি করতে পারলেন না। কিছুদিনের মধ্যে তিনি ভুল বুঝতে পেরে গেলেন, তিনি ফিরে এলেন স্বদেশে। ধিক্কার দিয়ে নিজের প্রতি নিজের ধিক্কার এসেছে। তিনি বলছেন যে আমাদের মধ্যে এত ভালো গুণ আছে, ভারত মাতার মধ্যে এত জ্ঞানের ভান্ডার আছে, ভারতের এত সমৃদ্ধি থাকা সত্ত্বেও আমি কি ভুল করলাম। তিনি লিখছেন, হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। ভারত মাতার বুকে এত কিছু সমৃদ্ধি আছে, তবুও লোভ লালসায় আমরা কি করি? তিনি বাইরে চলে গেছেন, বিদেশি শিক্ষায় শিক্ষিত হয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করবেন এই আশা। আমাদের জাতীয় জীবনের মান আরো উত্তম রূপে প্রতিষ্ঠিত করার জন্য, উন্নত স্তরে নিয়ে যাওয়ার জন্য আমাদের অপরাপর জাতি বা সমাজের ভালো দিকগুলি আমাদের জাতীয় জীবনে নিয়ে আসতে হবে।
কিন্তু আমরা যেন আমাদের নিজস্বতাকে বিসর্জন না দিয়ে ফেলি। তার ফলে ব্যক্তিগত জীবনে তো বটেই, সমাজ জীবনের ক্ষেত্রেও এই যে রীতি, নিজস্বতাকে ভুলে না যাওয়া, সেটি যেন আমরা সবসময় মনে রাখি। এটি ব্যক্তিগত জীবনের জন্য যেমন প্রযোজ্য, সমাজ জীবনের ক্ষেত্রেও তেমন প্রযোজ্য। আমরা বিদেশে যাই কিন্তু ব্যক্তিগত স্বার্থ পূরণের জন্য। যে ভারত মাতা আমাদেরকে জল আলো বাতাস দিয়ে বড় করেছে, ভারতকে সমৃদ্ধ করার তাগিদে বিদেশে গিয়ে অর্থ লোভে, নাম যশের লোভে আমরা ভারত মাতাকে ভুলে যাই, আদর্শকে ভুলে যাই, দেশের প্রতি যে আমাদের একটা কর্তব্য আছে, নৈতিক দায়িত্ব আছে, সেটি আমরা ভুলে যাই। এটি যেন না। স্বামীজি তাই বলছেন, এসো মানুষ হও। স্বামীজি ধিক্কার দিচ্ছেন আমাদের এই হীনমন্যতাকে, আমাদের এই বিবেকহীনতাকে। তাই আমাদের তিনি বলছেন মানুষ হতে। তিনি শুধু ধিক্কার দিয়ে ক্ষান্ত হননি, তিনি আমাদের যথার্থ পথ প্রদর্শক হয়ে আমাদেরকে এই সমস্যার পারে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাই তিনি বলছেন মানুষ হও। আমাদের মানুষ হতে বলছেন। তাই এই মানুষ হওয়ার মধ্যেই আছে যথার্থতা। আমাদের যে জাতীয় সংস্কৃতি, আমাদের যে বৈদিক সংস্কৃতি, সেগুলো যদি আমরা ব্যক্তিগত জীবনে নিয়ে আসি, আমরা পরিপক্ক মনের অধিকারী হতে পারব, পরিপক্ক বুদ্ধির অধিকারী হতে পারব। আমাদের বিবেকী মন ও নীতি নিয়মকে আদর্শ করেই আমাদের জীবন কাটাতে হবে। আমাদেরকে নৈতিক আদর্শকে অনুসরণ করেই জীবন কাটাতে হবে, কারণ এটাই আমাদের ভিত্তিভূমি। তার দ্বারা আমাদের যেমন আত্মিক কল্যাণ হবে, তার দ্বারা আমাদের সমাজ জীবনের যেমন কল্যাণ হবে, তার দ্বারা ভারতের সমৃদ্ধি ঘটবে, ভারতের ভবিষ্যৎ আরো আলোকময় হয়ে উঠবে। স্বামীজি বলছেন, ছিলে গরু, হয়েছ মানুষ, হতে হবে ভগবান। স্বামীজি আছেন আমাদের উত্তরণ, সমাজের উত্তরণ, জাতীয় জীবনের উত্তরণ। আমাদের সমস্ত দিক থেকে তিনি উত্তরণ চাইছেন। আমরা যে অবস্থায় আছি সেখান থেকে আমরা যেন এক ধাপ করে উঠে যাই। স্বামীজি এটা চাইছেন। স্বামীজির স্বপ্ন ভারতের কাছে, ভারত একদিন জগৎবাসীর শিক্ষক হয়ে কাজ করবে। জগৎবাসী কি করবে? ভারতের কাছে শিক্ষা গ্রহণ করবে। আর স্বামীজি সেই স্বপ্ন তখনই পূরণ হবে যখন আমরা আমাদের পূর্বপুরুষের ধ্যান ও উপলব্ধ সত্যকে ব্যবহারিক জীবনে সুন্দর করে ফুটিয়ে তুলব। আমাদের নৈতিকতাকে আমাদের ব্যবহারিক জীবনে নিয়ে আসবো, আমাদের বৈদিক অনুশাসনকে আমাদের নিজস্ব জীবনে নিয়ে আসবো। তার দ্বারা সমাজের উত্তরণ করবে। তখনই স্বামীজির যে স্বপ্ন, ভারত জগৎ সভায় একদিন কি করবে, শিক্ষকের ভূমিকা পালন করবে, সেটি সফল কাম হবে, সেই স্বপ্ন সার্থকতা লাভ করবে। স্বামীজি বলছেন, প্রথমে দুষ্ট পুরুষগুলোকে দূর করে দাও, কারণ এই মস্তিষ্কহীন লোকগুলো কখনো শুধরবে না, তাদের হৃদয়ে কখনো প্রসার হবে না। শত শত শতাব্দীর কুসংস্কার অত্যাচারের ফলে তাদের উদ্ভব, আগে তাদের নির্মূল কর। আসলে দীর্ঘদিন ধরে পুরোহিত সমাজ অত্যাচার করতে করতে ওটা তাদের সংস্কারগত হয়ে গেছে, ওটা যেন তাদের মর্যাদাগত, তাই তারা আর পরিবর্তন হবে না। আসলে নিজের ভেতর থেকে যদি বোধ না আসে পরিবর্তন হওয়ার, কেউ কাউকে চেঞ্জ করতে পারে না। নিজের বিবেকে যদি না
উত্তরণ হয়, নিজের বিবেক যদি নিজেকে চেঞ্জ করতে না চায়, তাহলে কেউ চেঞ্জ হতে পারে না। আমরা তাদের পরিবর্তন করতে পারবো না, তাদের মনোভাবকে পরিবর্তন করা আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু আমরা যখন নীতি নিয়মের আঙ্গিকে আমাদের জীবনটিকে গড়ে তুলব, আমরা যখন বেদান্তের আধারে জীবনটিকে গড়ে তুলব, তখন এই রকম পুরোহিত সমাজ তাদের এই কুসংস্কারপূর্ণ নিয়মাবলী আমাদের সামনে ধরতে পারবে না। কারণ আমাদের বিবেকশীল মন, আমাদের যুক্তির আঙ্গিকে গড়ে ওঠা মন সেগুলিকে কখনো গ্রহণ করতে পারবে না। স্বাভাবিকভাবেই তারা আমাদের মনের জগৎ থেকে অনেক দূরে চলে যাবে। স্থূলভাবে তাদের ত্যাগ করার আর কোনো প্রয়োজন আমাদের হবে না। তাই স্বামীজি বলছেন, এসো মানুষ হও। কি করে তা সম্ভব? স্বামীজি বলছেন, নিজের সংকীর্ণ গর্ত থেকে বেরিয়ে এসো, বাইরের দিকে দেখো সব জাতি কেমন উন্নতির পথে চলছে। উৎসাহ দিচ্ছেন স্বামীজি। তোমরা কি মানুষকে ভালোবাসো? তোমরা কি দেশকে ভালোবাসো? তাহলে এসো আবার ভালো হওয়ার জন্য। আমরা ভালো হওয়ার জন্য, উন্নত হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করি। কি করে সম্ভব? মানুষকে ভালোবেসে, দেশকে ভালোবেসে, সবার মঙ্গল কামনা করে সেই জায়গায় আমরা পৌঁছতে পারি। স্বামী সেটি বলছে। স্বামীজি বলছেন কি, পেছনে চেও না, অতি প্রিয়জন আত্মীয় স্বজন কাঁদুক, পেছনে চেও না, সামনে এগিয়ে যাও। কারণ আমাদের লক্ষ্যে পৌঁছতে হবে, আমাদেরকে বড় হতে হবে। স্বামীজি বলছেন, মানুষকে ভালোবাসার মধ্যে, দেশকে ভালোবাসার মধ্যে, দেশের প্রত্যেকটি মানুষের প্রতি প্রেম প্রীতির মধ্যে আছে যথার্থ মানুষ হওয়ার চাবিকাঠি। এটাই ঠিক ঠিক মানুষ হওয়া। আর এইভাবে পুরোহিত দ্বারা যে আমরা অত্যাচারিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি, আমরা মানুষ যদি হতে পারি, তাহলে এই যন্ত্রণা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। পরহিতের দ্বারা, পরের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করে আমরা মানুষ হতে পারবো। আর এর মাধ্যমে আমরা সমাজকে আর কি নতুন রূপ দিতে পারবো। কারণ স্বামীজির কাছে মানুষই ঈশ্বর। অজ্ঞ, মুচি, মেথর ইত্যাদি পিছিয়ে পড়া মানুষগুলো সবাই স্বামীজির চোখে ভগবানের একটি রূপ। তাই তো তিনি বলছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। স্বামীজি বলছেন, সেই শিবের যথার্থ ভক্ত, যিনি মন্দিরের মধ্যে শিব পূজার থেকে মন্দিরের বাইরে যে দুঃখী মানুষরা না খেতে পেয়ে, না পড়তে পেয়ে, রোগের জ্বালায় ছটফট করছে, তাদের সেবা করেন। এইভাবে আর্ত মানুষের সেবা করাই হলো যথার্থ শিবের পূজা। সেই কারণে স্বামীজি বলছেন কি, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আর এই সেবার মধ্য দিয়েই আমরা ধীরে ধীরে মহান মানবে পরিণত হতে পারব। এই সেবার মধ্য দিয়েই আমরা মহান মানব হয়ে উঠব। আমরা জীবনের অর্থ খুঁজে পাবো। ঠিক ঠিক মহান মানব বলতে যা বোঝায় তা আমরা হয়ে উঠব। আজ আমাদের সমাজ জীবনে, জাতীয় জীবনে, ব্যক্তিগত জীবনে যে অধঃপতন, সেটিকে আমরা মানুষ হওয়ার মাধ্যমে, উন্নত মনের মানুষ হওয়ার মাধ্যমে সামাজিক এই অবক্ষয়কে রোধ করতে পারবো। আমাদের ভারত মাতার কল্যাণের জন্য, সাধারণ মানুষের কল্যাণের জন্য, পিছিয়ে পড়া মানুষের কল্যাণের জন্য উঠে পড়ে লাগতে হবে। উঠে পড়ে লাগতে হবে উচ্চ আদর্শকে জীবনে প্রতিষ্ঠিত করবার জন্য। উঠে পড়ে লাগতে হবে বিধবার চোখে জল মোছানোর জন্য। উঠে পড়ে লাগতে হবে সন্তান হারা মায়ের দুঃখ নিবারণের জন্য। এটাই তো ঠিক ঠিক জীবন, এটাই তো ঠিক ঠিক বাঁচা। প্রিয়জনের চোখে জল দেখে যেন আমরা দুর্বল না হয়ে পড়ি। এই ভারত মাতার বুকে জন্ম নেওয়ার কারণে এই দেশের মানুষের প্রতি, এই ভারত মাতার প্রতি যে কিছু কর্তব্য আছে, সেটি যেন আমরা ভুলে না যাই। আমাদের আদর্শকে আমরা যেন না ভুলে যাই।
তাই স্বামীজি বলছেন, ভারত মাতা অন্তত সহস্র যুবক বলি চান। মনে রেখো, মানুষ চাই, পশু নয়। কেন স্বামীজি বলছেন মানুষ চাই, পশু নয়? আমরা কি মানুষ নয়? সত্যি কি আমরা মানুষ? মানুষ হতে পেরেছি আমরা? একটা মানুষের সঙ্গে একটা পশুর পার্থক্য কোথায়? একটা পশু খায়, দায়, ঘুমায় আর নিজের জৈবিক প্রবৃত্তি নিবারণ করে। আর একটি মানুষ যদি পশুর মতো খায়, দায়, ঘুমায় আর নিজস্ব জৈবিক প্রবৃত্তি মাফিক সে কাজ করে, তবে সে তো পশুই। একটি শব্দ আছে, সেটি মানুষ আর পশুকে আলাদা করতে পারে, সেটি হলো বিবেক। পশুর যেটি নেই, মানুষের আছে। একটি মানুষের যদি সেই বিবেকটি যদি না থাকে, তাহলে সে কিন্তু পশুর সমান। তাই জগৎগুরু শঙ্করাচার্য বলছেন, বিবেক বিহীনা পশু সমান। মানুষ হয়েও, মানুষের জন্ম নিয়ে আমরা যদি আমার যদি বিবেকটি না থাকে, পরের দুঃখে যদি আমার মনটি না কাঁদে, তবে আমরা যাই বলি না কেন, ধর্মের পরিভাষায় আমরা কিন্তু পশুরই নামান্তর। এরপর স্বামীজি বললেন কি, প্রভু তোমাদের এই বাঁধা ধরা সভ্যতা ভাঙবার জন্য ইংরেজ গভর্নমেন্টকে প্রেরণ করেছেন। আর মাদ্রাজের লোকই ইংরেজদের ভারতের বসবার প্রধান সহায় হয়। এখন জিজ্ঞাসা করি, সমাজের এই নূতন অবস্থা আনবার জন্য সর্বান্তকরণে প্রাণপণ যত্ন করবে মাদ্রাজে এমন কতগুলি নিঃস্বার্থ যুবককে দিতে প্রস্তুত কি? সেই কিরকম যুবক চান স্বামীজি? যারা দরিদ্রের প্রতি সহানুভূতি সম্পন্ন হবে, যারা ক্ষুধার্তের মুখে অন্ন দান করবে, সর্বসাধারণের মধ্যে শিক্ষা বিস্তার করবে, আর তোমাদের পূর্বপুরুষগণের অত্যাচারে যারা পশু পদবীতে গণিত হয়েছে, তাদের মানুষ করবার জন্য আমরণ চেষ্টা করবে। আসলে দীর্ঘকাল ধরে সমাজের চাপে, পুরোহিত সমাজের চাপে, ধনী মানুষের চাপে, বিদেশিদের চাপে সামাজিক অবক্ষয় ঘটেছে, সাধারণ মানুষের অবনমন ঘটেছে মনের স্তরে। সামাজিক সাধারণ মানুষের যে এই যে মনের অবনমন, তার থেকে তাদেরকে বাঁচাতে, আবার তাদের মধ্যে যথার্থ জ্ঞানের আলোক দিতে হবে। কিন্তু এই রকম সামাজিক কল্যাণ করবার সময় আমাদের মধ্যে অহংকারটি যেন জেগে না ওঠে, কারণ এটি আমাদের ধ্বংসের মূল। এটি আমাদের ব্যক্তিগত জীবনকে তো বটেই, সমাজ জীবনকে বিধ্বস্ত করে। স্বামীজি বলছেন, ধীর নিস্তব্ধ অথচ দৃঢ়ভাবে কাজ করতে হবে, খবর কাগজে হুজুগ করানো। কারণ নাম যশের সুপ্ত আকাঙ্ক্ষা নিয়ে আমরা অনেকেই বড় বড় কাজ করতে পারি। কেন স্বামীজি তুমি বলছেন? তাতে আমাদের আত্মিক কল্যাণ হয় কি? আমাদের আত্মিক কল্যাণ তাতে হয় কি? তাতে আত্মিক কল্যাণ হয় না, বরং সমাজের বুকে মানুষের বিভিন্ন প্রকার দ্বন্দ্ব তৈরি হয়। অহংকারের বশে নিজেকে জাহির করতে গিয়ে অনেক মানুষের প্রতি অনেক অপ্রীতিকর সম্পর্ক আমরা তৈরি করে ফেলি। নাম যশের বাসনায় কর্ম করতে করতে আমরা অজ্ঞানতার অন্ধকারে আরো ডুবে যাই। নাম যশে বাসনায় কর্ম করলে ভেতরের সুপ্ত সিংহ আরো গভীর অজ্ঞানতার অন্ধকারে ডুবে যায়। আর পরহিতায় পরসুখায় জীবন পাত করলে নিজের ভেতরের সুপ্ত সিংহ সমহিমায় জেগে উঠে। বেদান্ত বলছেন, উৎকৃষ্টত জাগ্রত প্রাপ্য বরণ নিবোধত। নিজস্ব উদ্দেশ্য যতক্ষণ পর্যন্ত পূর্ণ হয়, নিজস্ব লক্ষ্যে যতক্ষণ তুমি পৌঁছেছ, ততক্ষণ থেমে থেকো না। আমাদের লক্ষ্যে পৌঁছতে হবে। এখন আমার ঘুমিয়ে কাটানোর সময় নয়। নিজের কথা ভেবে, নিজের পরিবারের কথা ভেবে, নিজের পরিবারের ভবিষ্যতের কথা ভেবে, সমাজের কথা ভেবে, সমাজের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে আমাদের মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে, সেটিকে যেন আমরা জাগিয়ে তুলি। সমাজের জন্য, সমাজের উন্নয়নের জন্য কিছু নিঃস্বার্থ মানুষের দরকার আমাদের। তাই সেই নিঃস্বার্থ মানুষ আমাদের হতে হবে। এখন আমাদের নিদ্রা ফেলে, আবেগকে ফেলে আমাদের ভেতর যে সুপ্ত সিংহ,
আছে, তাকে জাগাতে হবে। আমাদের এই জড়তাপূর্ণ জীবন থেকে বেরিয়ে আসতে হবে। আত্মনো মোক্ষার্থং জগদ্ধিতায়, নিজের মোক্ষ এবং জগতের মঙ্গল। আত্মনো শব্দের অর্থ নিজের, মোক্ষার্থং মুক্তির জন্য। আত্মনো মোক্ষার্থং নিজের মুক্তির জন্য। মোক্ষ মানে মুক্তি, এই জরাজীর্ণ জীবন থেকে মুক্তি, এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি। কি করে সম্ভব? সেই পরম সত্যকে জেনে, আত্ম উপলব্ধির দ্বারা। আর কি? জগদ্ধিতায় এবং জগতের ইচ্ছা। তাহলে নিজের মুক্তি এবং জগতের মঙ্গল। অদ্ভুত ব্যাপার, একটি যদি আমরা জগতের হিত কামনা করি, জগতের ভালো করি, জগতের উন্নতির জন্য যদি আমরা প্রাণপণ চেষ্টা করি, এই জীবনটা আমরা বিসর্জন দিই, তাদের হৃদয় বত্তা বাড়বে, তার দ্বারা আমরা মহান মানবে পৌঁছতে পারবো। আমাদের এই জীবনের উদ্দেশ্য আমরা অটোমেটিক পেয়ে যাব, আত্মনো মোক্ষার্থং হয়ে যাবে। আত্মের মোক্ষ লাভ অটোমেটিক হয়ে যাবে যদি আমরা জগতের হিত কামনা করি। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনের এটি হচ্ছে মোটো, এটি হচ্ছে মূল ভিত্তি। আমাদেরকে কি করতে হবে? আমাদের ভেতরে যে মহান শক্তি আছে সেটিকে আমাদের জাগাতে হবে। সেই জগৎহিত সাধনের দ্বারা আত্মা কি করবে? তার বদ্ধ অবস্থা থেকে স্থায়ীভাবে মুক্ত হয়ে উঠবে, জেগে উঠবে পুরুষ সিংহ সমহিমা। আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো, আমাদের এই আমরা যথার্থ মানুষ হতে পারবো। স্বামী যেটা চাইছেন, এসব মানুষ হও। যখন ভেতরে সেই পুরুষ সিংহ জেগে উঠবে, তখন আমাদের হৃদয় বত্তা বাড়বে, আমাদের হৃদয়ের প্রকাশ বিস্তার হবে। এই বিস্তারের মধ্য দিয়ে আমাদের পূর্ণতা, আর সংকীর্ণতার মাধ্যমেই আমাদের বন্ধন। আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, আনন্দে থাকুন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।